নমস্কার। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের বিগত কয়েক মাসে বেশ পরিচয় হয়ে গেছে। লৌকিক অলৌকিক বিভাগের অনুষ্ঠানে স্বাগত আপনাদের সকলকে। আমাদের যে একটা বিরাট অতি প্রাকৃত বা প্যারানর্মাল জগৎ রয়েছে, যা কিনা আমাদের এই জাগতিক জীবনের ডাইমেনশনের বাইরে আরেকটা অন্য জগৎ, হয়তো দুয়ের মাঝে একটা পর্দা। এই সম্বন্ধেই নানা বিষয়, নানা তথ্য সহযোগে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনাদের কৌতূহল নিরসন করতে চাই। দিন আগে অতিক্রান্ত হয়েছে বাঙালির জীবনের সেই পরম দিন 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন। তাই আজকের বিষয়ে বারে বারে ফিরে ফিরে আসবেন রবীন্দ্রনাথ, যিনি পরলোক চর্চায় এবং প্রেতচক্রে ছিলেন পরিপূর্ণভাবে বিশ্বাসী, আস্থাশীল। আর শুধু তাই নয়, তার ছেলেবেলাতে তিনি এই প্রেতচক্রের অধিবেশন দেখেছেন এবং পরিণত বয়সে যখন তিনি প্রায় বিশ্বকবির শিরোপা অর্জন করেছেন, গোটা বিশ্বের দরবারে তিনি একজন প্রণম্য পুরুষ। সেই পরিণত বয়সে, পরিণত মনস্কতায় তিনি বারবার প্ল্যানচেট করেছেন। লৌকিক অলৌকিক অতি প্রাকৃত জগৎ। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয় কবিপক্ষে বিশেষ নিবেদন, ঠাকুরবাড়ির পরলোক চর্চা, ঠাকুরবাড়ির প্ল্যানচেট। শুনুন, শিহরিত হন। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। ছেলেবেলায় কবি দেখেছিলেন ঠাকুরবাড়িতে এই প্রেত চর্চার রেওয়াজ, প্রেতচক্রের অধিবেশনে নিয়ে আসা হয়েছিল সদ্য প্রয়াত খাজাঞ্চি কৈলাস মুখোপাধ্যায়কে। জানতে চাওয়া হয়েছিল তিনি মৃত্যুর পর যে জগতে রয়েছেন, কেমন সেই জগৎ। উত্তরে সেই সদা হাস্যময় রসিক মানুষটি বলেছিলেন যে আমি মরে গিয়ে যা জেনেছি, আপনারা বেঁচে থাকতেই তা জানতে চান, সেটি হবে না। কিন্তু হয়েছিল। রবীন্দ্রনাথ তার পরিণত বয়সে নিজে বারবার প্ল্যানচেট করেছেন, আর সেই প্ল্যানচেটের ক্ষেত্রে মাধ্যম হিসেবে এসেছেন তারই প্রিয় বন্ধু মোহিতচন্দ্র সেন, কাব্যগ্রন্থাবলীর সম্পাদক, তার কন্যা উমা, সুন্দরী কৃষ্ণরমণী, তরুণী বলা যায়। তবে একটা কথাই প্রেতচক্র প্রসঙ্গে বলার, যে মোহিতচন্দ্র সেনের কন্যা উমা খুব অল্প বয়সেই মারা যান। এমনিতে উমা ছিলেন অত্যন্ত কৃষ্ণ, তার জীবনী শক্তি সম্ভবত বেশি ছিল না, কিন্তু পরপর এতগুলো প্রেতচক্রের মিডিয়াম হওয়ার ফলে হয়তো তার দেহে মনে যে চাপ পড়েছিল, তাকে বেশি দিন বেঁচে থাকতে দেয়নি। আর তাই একটা ধারণা প্রচলিত আছে, শুধু উমার ঘটনা নয়, সর্বাঙ্গীনভাবে, যে প্রেতচক্রের মিডিয়াম কোনো মানুষেরই, কোনো পুরুষ বা নারী, কারোরই দীর্ঘদিন হওয়া উচিত নয়। তাহলে তার অকাল মৃত্যু প্রায় অনিবার্য হয়ে ওঠে। উমা, যার ডাকনাম ছিল বুলা, তো এই বুলাকে মাধ্যম করে কবিগুরু একের পর এক তার প্রিয়জনদের, প্রয়াত প্রিয়জনদের নিয়ে এসেছেন প্রেতচক্রের আসরে, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং যার যেমন বাচন ভঙ্গি ঠিক তেমনি ভাবেই
উমার হাত দিয়ে তারা লিখে গেছেন তাদের কথা। সেই প্রশ্নোত্তর থেকে সম্পূর্ণভাবে কবির কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে এমন কথা বলা সেই বিশেষ মানুষটি ছাড়া সম্ভব নয়। তার আত্মার আত্মীয়া নতুন বৌঠান কাদম্বরী দেবী। কে কে এসেছে এই প্রেতচক্রে? বোকা ছেলে, এখনো তোমার একটুও বুদ্ধি হয়নি, তাই জানতে চাইছো তো? তুমি মনে যা ভাবছো তাই, আমিই এসেছি। তুমি কাল রাতেও কি নতুন বৌঠান তুমি এসেছিলে আমার ঘরে? বলবো না, তুমি বুঝে নাও। আমি ঠিক বুঝতে পারিনি নতুন বৌঠান, কি করে আসো, কি করে যাও, কি করে থাকো, কিচ্ছু বুঝতে পারিনি। শেষ রাত্রে শিরশিরে হাওয়ায় তুমি যখন গায়ের কাপড়টা টেনে নিলে, আমি যে ছিলাম তখন তোমার কাছে রবি। জানো নতুন বৌঠান, আমি শান্তিনিকেতনে অনেকবার ভেবেছিলাম তোমার কথা। আমার শরীর ভালো ছিল না, তখন তোমাকে তোমাকে কাছে পেতে চেয়েছি। তুমি জানো? জানি, প্রকট হতে পারিনি, মাধ্যম ছিল না যে। মনে মনে এসেছিল, কেমন করে বোঝাবো তোমাকে। দুর্বল দেখে মনে খুব চাইছিলাম জানো নতুন বৌঠান তোমার একটু সেবা। তুমি চাও, কিন্তু দেবার শক্তি যে আমার নেই রবি, তাই বড় অভাব বোধ হয় জানো, হারিয়ে যাওয়া দেহটার জন্য অভাব। আচ্ছা, এখন তোমার যে রূপ আছে সে কি আগের মতো? তুমি আমায় দেখলে আজও চিনবে রবি, আমার ছায়াটা আজও আছে, প্রাণ আছে, দেহ নেই শুধু। সেই নিরালম্ব কায়া নিয়ে পরপরে আমি যে আজও আজও তোমার প্রতীক্ষায়। নতুন বৌঠান, হ্যাঁ গো। পত্নী মৃণালিনী, যাকে তিনি ডাকতেন ছুটি বলে, অকাল প্রয়াত সন্তান সমীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতি দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তারা সবাই ধরা দিয়েছেন সেই প্রেতচক্রের আসরে, ব্যক্ত করেছেন তাদের বিদেহী সত্তার অনুভূতিকে। রবীন্দ্রনাথের সেই প্রেতচক্রের অধিবেশনে বসতেন রবীন্দ্রনাথ এবং উমা, আর সেখানে বহু অধিবেশনে দর্শক হিসেবে থেকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্ত চন্দ্র, মহলানবিশ প্রমুখ সে সময়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে রবীন্দ্রনাথ প্ল্যানচেট করেছেন, কি প্রশ্ন করেছেন এবং কি উত্তর এসেছে তাদের কাছ থেকে। আপনারা রবীন্দ্রনাথের জীবনের নানা দিক জানেন। কবি রবীন্দ্রনাথ, নাট্যকার রবীন্দ্রনাথ, ছোট গল্পকার রবীন্দ্রনাথ, গীতিকার রবীন্দ্রনাথ, এমনকি চিত্রশিল্পী রবীন্দ্রনাথ, কিন্তু একজন প্রেত তত্ত্ববিদ রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেরই কাছে সম্পূর্ণ অজানা। আজ কবিপক্ষে সেই রবীন্দ্রনাথকে আপনাদের সামনে মেলে ধরব। প্রথমে যে বিষয়টা একটু বলে না নিলেই নয়, যে প্রেত চর্চার সূচনা কোথা থেকে, কোন দেশে, কবে। মোটামুটি ভাবে যেটুকু তথ্য আমরা অবগত হতে পেরেছি তা হলো ফ্রান্সে সর্বপ্রথম এই প্রেত চর্চার সূচনা হয়। ধারাবাহিকভাবে অনেকে এই চর্চা করেছেন, কিন্তু বিষয়টাকে একটা সুস্পষ্ট অবয়ব যিনি দিলেন, যে মানুষটি প্রথম প্ল্যানচেট
জনসমক্ষে নিয়ে আসছেন। তার নাম F.M. প্ল্যানচেট। 1883 খ্রিস্টাব্দে। প্ল্যানচেট কেন? প্ল্যানচেট শব্দের অর্থ কি? না, প্ল্যানচেট শব্দের কোনো অর্থ নেই। প্ল্যানচেট একজন মানুষের নাম, F.M. প্ল্যানচেট, এবং তিনি যেহেতু এই বিষয়ের প্রবক্তা, তার নামেই শব্দটি গোটা বিশ্ব জুড়ে প্রচলিত হয়েছে এবং অ্যাকসেপ্টেড, গৃহীত হয়েছে। এই প্ল্যানচেটের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা বোর্ড থাকে, যেটাকে বলা হয় উইজা বোর্ড। এখনো পাওয়া যায়, আপনারা যে কেউ অনলাইন সার্চ করেও কিনতে পারেন, পেতে পারেন এই উইজা বোর্ড। এই বোর্ডে কতগুলো বিষয় লেখা থাকে। একদিকে নাম্বার 1 to 9 and 0, অন্যদিকে A to Z, আর মাঝখানে ইয়েস নো, ওপরে ওয়েলকাম, নিচে গুড বাই। এই উইজা বোর্ড সেই শব্দগুলোকে ধরছে যার মধ্যে দিয়ে একজন ব্যক্তি এসেছেন, তিনি বিদায় গ্রহণ করলেন, তিনি সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করছেন, হ্যাঁ এবং না, এবং প্রশ্নের উত্তর যদি কোনো শব্দে দিতে হয় তাহলে তো হ্যানার মাধ্যমে হচ্ছে না। সেখানে সেই শব্দ নির্মাণের জন্য এই লেটারগুলো রয়েছে, এবং কোনো কিছু হয়তো জানতে চাওয়া হলো সংখ্যায়, তার জন্য এই নাম্বারগুলো রয়েছে। সব মিলে এই উইজা বোর্ড। এবং মোটামুটিভাবে যেটা বলা হয় যে বিজোড় সংখ্যক ব্যক্তি সেখানে থাকবেন, এবং সেই বিজোড় সংখ্যক ব্যক্তি সকলে মিলে ওই বোর্ডের ওপর একটা কোনো বস্তু ধারণ করবেন। মূলত সেটা পেন্সিল হয়, আবার অনেকে তার জায়গায় একটা কোনো বোতলের ক্যাপ ব্যবহার করেন, ছোট একটা গুলি বা বল ব্যবহার করেন, কিন্তু মূলত পেন্সিলটাই শ্রেয় সব থেকে, কারণ সেই পেন্সিলের মাধ্যমে লেখা সম্ভব, অন্য কিছুর মাধ্যমে লেখাটা সম্ভব নয়। এছাড়া আর যে বিষয়গুলো, প্রায়ান্ধকার ঘর, একটা মোমবাতি জ্বলবে, ধূপ জ্বলবে, এবং যে ব্যক্তিকে আহ্বান করে আনা হচ্ছে সেই ব্যক্তির একটা প্রতিকৃতি অর্থাৎ ছবি, যাতে যে কজন মানুষ, এই প্ল্যানচেটের মূল বিষয়টা তো মনস্তাত্ত্বিক একটা কনসেন্ট্রেশন, সুতরাং তাদের প্রত্যেকের ভাবনা নিমগ্ন হবে এই বিশেষ বিষয়টিতে, সেই প্রয়াত মানুষের ভাবনায়। তাদের প্রত্যেকের মন, তাদের প্রত্যেকের চেতনা সেখানে সন্নিবদ্ধ হবে, আর তারপরেই সারা মেলে সেই পেন্সিল বা হাতে ধরা বস্তুটি তখন স্বতঃস্ফূর্তভাবেই, স্বয়ংক্রিয়ভাবেই সচল হয়ে ওঠে, এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তার মাধ্যমে সেখানে তিনি প্রদান করে থাকেন। পরিশেষে কিছু কথা বলা দরকার। প্রথমত, যাদের হৃদযন্ত্র দুর্বল, তারা এই প্রেতচক্রের যে আসর, যে অধিবেশন, তাতে অংশগ্রহণ করবেন না, কারণ অনেক সময় তা থেকে কোনো মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত। দ্বিতীয়ত, খুব প্রয়োজন ছাড়া যে ব্যক্তিরা পরপারে চলে গিয়েছেন তাদের টেনে না আনাই শ্রেয়। তার কারণ দুটো তো আলাদা ডাইমেনশন। আমরা যে জগতে রয়েছি, যে পরিদৃশ্যমান জগতে রয়েছি, আর তারা অন্য যে মাত্রায়, যে ডাইমেনশনে প্রায় বায়ুকে অবলম্বন করে নির্ভর অস্তিত্ব নিয়ে বিরাজ করছেন। দুটো আলাদা জগৎ, সেখান থেকে আসতে বড় কষ্ট। আর তাই প্ল্যানচেট কখনোই 5 থেকে 7 মিনিটের বেশি সময় স্থায়ী
হলেই ভালো হয়, অর্থাৎ 5 থেকে 7 মিনিটের বেশি সময় ধরে সেই বিদেহীকে ধরে রাখবেন না। তাতে তার কষ্ট হয়, তিনি রুষ্ট হতে পারেন, এমনকি প্রেতাত্মার দ্বারা ক্ষতি সাধন হওয়া অসম্ভব নয়। কারণ সেই আমাদের বৈদিক মন্ত্রে বলা হয় ন পিতা ন মাতা ন জায়া প্রভৃতি, অর্থাৎ তিনি কিন্তু যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলেন সেই সম্পর্ক কিন্তু সেই শরীরী মানুষটার সঙ্গে, সেই শরীর ছেড়ে তিনি বেরিয়ে গেছেন। ফলে সংযোগ সূত্রগুলো ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এরপর তো তার নবজন্ম, নতুন দেহ ধারণ, নতুন সম্পর্কের গ্রন্থি নির্মাণ। তাই তাকে পুরনো জন্মের ওই বিচ্ছিন্ন গ্রন্থির মধ্যে আবার টেনে নিয়ে আসা, স্মরণ করিয়ে দেওয়া, সেটা কিন্তু তার পক্ষে কষ্টকর। আর স্বাভাবিকভাবে বলা হয় যে প্ল্যানচেট যে ব্যক্তি মারা গিয়েছেন তার পর 1 বছর অবধি করা যেতে পারে। 1 বছরের পরে কিন্তু প্রেতচক্রের আসরে বা অধিবেশনে তাকে ডাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা জানি যে 1 বছর পরে প্রেতলোক থেকে তার বিদায় গ্রহণের পালা। বাৎসরিক পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর, ফলে তখন যদি তাকে প্ল্যানচেট করা হয়, তাকে আসতে হয় সেই জন্ম থেকে। হয়তো কোনো ব্যক্তির মৃত্যুর 3টে বছর পর তাকে প্ল্যানচেট করা হচ্ছে। যখন করা হচ্ছে তখন সে একটি নবজাতক। সে শিশু হঠাৎ করে দেখা গেল, সুস্থ শিশু বিছানায় শুয়ে অকারণে প্রচন্ড কাঁদছে, ছটফট করছে কিছুক্ষণ। তার কারণ তাকে এই জন্ম থেকে, তার আত্মাকে, তার চেতনাকে এই জন্ম থেকে চলে যেতে হচ্ছে কিন্তু আরেক জন্মে, পূর্ববর্তী জন্মে, যে জন্মের সঙ্গে এই মুহূর্তে তার সংযোগ নেই, তাকে টেনে নিয়ে আসা হচ্ছে। ক্ষতিকর। আরেকটা ঘটনার কথা বলবো, আমি সত্য মিথ্যা জানি না। আমারই স্কুলের এক বন্ধু শোভাবাজারে থাকে, তাদের পরিবারের 2 পুরুষ আগের ঘটনা, মোটামুটি ভাবে রবীন্দ্র যুগের ঘটনা। সেই সময়ে থিওজফিক্যাল সোসাইটিতে প্রেতচর্চার নিত্য আসর বস্তু। আর একদিকে যেমন এই থিওজফিক্যাল সোসাইটি, অন্যদিকে সেই সময়ে ইংরেজি শিক্ষার প্রভাবে গড়ে উঠছে আর একটা প্রজন্ম, রবীন্দ্রনাথের আগে থেকে, ইয়ং বেঙ্গল সোসাইটি, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বৈজ্ঞানিক ভাবনায় সমৃদ্ধ এবং এই ভাবলোক সম্পর্কে সম্পূর্ণ অবিশ্বাসী। তো এবার ঘটনাটা বলি, বেশি আমি মুখরা বা মুখবন্ধ না করে। ঘটনাটা হচ্ছে, এক প্রেতচক্রের আসর বসেছে, বন্ধুরা আসর বসিয়েছে, এবং একজন মানুষ, তিনি পূর্ণভাবে নাস্তিক। আমি নাম জানি, কিন্তু আমার বন্ধুর বিশেষ অনুরোধ, এটা একেবারেই তাদের ফ্যামিলি সিক্রেট। আমাকে বলেছিল শোভাবাজারে তাদের সেই পুরনো বনেদি বাড়িতে যেতে, 2টো ছবি মালা দেয়া। জানতে চেয়েছিলাম এরা কারা, তারই প্রপিতামহ এবং প্রপিতামহী। আমরা তখন ক্লাস 9-এ পড়ি, মৃত্যু স্কুলে। তো ঘটনা হচ্ছে এই রকম যে তার সেই প্রপিতামহ মানুষটি একদিন তার পূর্ণ অবিশ্বাস নিয়ে গিয়েছিলেন এক প্রেতচক্রের আসরে। এক অপরিচিত ব্যক্তি, তিনি প্রেততত্ত্ববিদ, সে প্রেতচক্রের আসর বসেছে। তিনি গেলেন, যখন সেখানে একজন পরিচিত মানুষকে, সেই প্রেততত্ত্ববিদের পরিচিত মানুষকে সেখানে ডেকে আনা হবে, মানে আহ্বান করা হবে প্রেতচক্রের আসরে, তিনি সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে না, এটা মিথ্যে,
এরা ফ্রড, প্রতারক, জালিয়াতি। এটা এক কথায় ম্যাজিক দেখাচ্ছে, দেখিয়ে বাহবা পাচ্ছে। যে ব্যক্তি সেই প্রেতচক্রের আসরের মূল হোতা এবং তদানীন্তন থিওসফিক্যাল সোসাইটির মেম্বার, তিনি চূড়ান্ত অপমানিত হলেন, অসম্মানিত হলেন, এবং তিনিও ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ যে বেশ, আমার পরিচিত ব্যক্তি নয়, আপনার পরিচিত ব্যক্তি আপনি বলুন, যাকে বলবেন তাকে নিয়ে আসুন এই আসরে। ভদ্রলোক বোধহয় জানতেন, আমার সেই বন্ধু প্রপিতামহ, যে এমন একটা ঘটনা ঘটতে পারে। তিনি বললেন, বেশ, আমি যার কথা বলছি নিয়ে আসুন তাকে। ভদ্রলোক বললেন যে আমি তো তাকে যে আহ্বান করবো, আমি তো তাকে দেখিনি, জানি না, চিনি না, কিভাবে আহ্বান করব? তার ভাবনায় আমাকেও নিমগ্ন হতে হবে আপনার সঙ্গে, এবং আপনি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই যে প্রেত তত্ত্ব এবং প্রেত চর্চা, তাকে আপনি বুজরুকি বলে দাগিয়ে দিয়েছেন। সুতরাং এই চ্যালেঞ্জ তো আমিও নিয়েছি, আমি আপনার সেই প্রয়াত প্রিয়জনকে নিয়ে আসবো, বাট তাকে তো আমি দেখিনি, আনবো কিভাবে? ভদ্রলোক প্রস্তুত হয়ে এসেছিলেন। তার পার্স থেকে তিনি একটা সাদা কালো ফটোগ্রাফ বের করলেন। সেই প্রথম যুগের ছবি তোলা, তখন একটা আলো জ্বালিয়ে কালো কাপড়ে ক্যামেরাটাকে ঢেকে ছবি তোলা হতো। সেই যুগের পুরোনো দিনের সিনেমাতেও দেখা যায়, উত্তম কুমারের স্ত্রী ছবিতেও দেখবেন, সলিল দত্তের স্ত্রী সিনেমায় ওইভাবে ছবি তোলা হচ্ছে। সেই সময় ছবিটা রাখা হলো, ছোট্ট ছবি, মোমবাতি জ্বলছে, আহ্বান করা হলো। কিছুক্ষণ পর হাতে ধরা পেন্সিলটা নড়তে লাগলো। তিনি বললেন, আপনি এসেছেন? সেই নাম ধরে উত্তর এলো, ইয়েস, হ্যাঁ। ভদ্রলোক অর্থাৎ আমার বন্ধুর প্রপিতামহ চূড়ান্ত অবিশ্বাসের হাসি এসে বললেন, এই জন্যেই আমি বলেছিলাম পুরো বিষয়টা প্রতারণা। তিনি আসতে পারেন না, অসম্ভব। তার কারণ, যার ছবি আমি এখানে আপনার সামনে দিলাম, তিনি মারা যাননি, তিনি জীবিত, and she is my wife. Till now she is alive. তিনি বেঁচে আছেন, আমার শোভাবাজারের বাড়িতে আছেন, আর আপনি বুজরুকি দেখাচ্ছেন যে তাকে নিয়ে আসা হয়েছে প্রেতচক্রের অধিবেশন। যে ভদ্রলোক ফ্ল্যাঞ্চেট করছিলেন, তার মূল হোতা, তিনিও হতচকিত। পেন্সিলটা অস্থিরভাবে নড়তে নড়তে ছিটকে গেল, এবং অস্থিরভাবে সেই পেন্সিলটা ঘুরতে লাগলো, প্রদক্ষিণ করতে লাগলো গোটা ঘর। হতচকিত সকলে। তিনি একটা মন্ত্র উচ্চারণ করলেন, প্রেত বিতারণ মন্ত্র। আলো জ্বালিয়ে দেওয়া হল, পেন্সিলটা আবার নিশ্চয় ঘুরতে থাকে। এরপর ভদ্রলোক বেরিয়ে গেলেন সেখান থেকে, নিজের বাড়িতে ফিরলেন। সেখানে তখন কান্নার রোল উঠেছে, আর তার কারণ, তার স্ত্রী কিছুক্ষণ আগে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। সুস্থ মানুষ, গৃহকর্ম করছিলেন। হঠাৎ করে আমার প্রপিতামহের মা জানালেন যে, বৌমা বললেন ভীষণ অসুস্থ লাগছে, কেমন যেন শ্বাসের কষ্ট হচ্ছে। শুয়ে পড়লেন বিছানায় এবং অবিলম্বে মৃত্যু। এই দুটো ঘটনাকে যদি আমরা কার্য কারণ হিসেবে বিচার করি, তাহলে দাঁড়াচ্ছে এই যে, যে মুহূর্তে প্রেত চক্রে তাকে আবাহন করা হয়েছে, তখন তার আত্মার উচ্চাটন শুরু হয়েছে, এবং
সেই প্রচন্ড টানে আত্মা নির্গত হয়ে গেছে দেহ থেকে, অপমৃত্যু বা অকাল মৃত্যু হয়েছে মানুষটির। ভদ্রলোক তারপর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তার কিছুদিন পরেই সেই বাড়ির সামনের ওপরের গাড়ি বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। একটা অবিশ্বাস, একটা ভুল এইভাবে দুটো জীবনকে নষ্ট করে দিয়েছিল। হয়তো অবিশ্বাসীরা বলবেন ইটস জাস্ট কোইন্সিডেন্স। সেই মুহূর্তে প্ল্যানচেট নামক ওই অলিক ব্যাপারটা করার চেষ্টা হচ্ছিল, আর এই ভদ্রমহিলার যে মৃত্যু হয়েছে সেটা সিম্পল তার শারীরিক কারণে হাত ফেলে। কিন্তু সত্যি কি তাই? আমাদের এই বিশ্ব চরাচরে এমন অনেক ঘটনা ঘটে যায়, আমরা তো সেই মহাবিশ্বের একটা ছোট্ট গ্রহ পৃথিবীর তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ কতটুকু জানি আমরা। আর যদি এই বিষয়ের মধ্যে কোনো সারবত্তা না থাকতো, তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম রবীন্দ্রনাথের বিভিন্ন জনকে আবাহন করে আনা পরলোক চর্চা, সেগুলো বোধহয় সম্পন্ন হতো না। কারণ রবীন্দ্রনাথ একজন নিতান্তই নির্বোধ ছিলেন, সম্পন্ন ছিলেন। এমন কথা বলার সাহস বোধহয় গোটা বিশ্বে কারো হবে না। আর এমনি ভাবেই পরলোক চর্চা হয়, এখনো হচ্ছে। বর্তমানেও বহু মানুষজন আছেন, পরিচিত মানুষজন, যেমন আপনারা সকলেই জানেন বর্তমানের একজন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তো ভাস্বরের পরিবারেও নিয়মিত পরলোক চর্চা হয়। আমি ওর বিভিন্ন পোস্টেও দেখেছি যে এমনি ভাবে আবাহন করে নিয়ে আসা হয় সেখানে তাদের প্রয়াত মানুষজনদের। ফলে পরলোক চর্চা সে 1883 সাল থেকে শুরু হয়েছে রবীন্দ্র যুগে, পরবর্তী পর্যায়ে এখনো কিন্তু এই চর্চা একইভাবে চলছে, যদিও সেটা অবশ্যই মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ। আপনারা আগ্রহী হলে অবশ্যই এ বিষয়ে পড়াশোনা করবেন, প্রেতচক্রে নিয়েও আসবেন হয়তো আপনাদের কোনো সদ্য প্রয়াত মানুষকে, কিন্তু কখনোই বারে বারে নয় এবং দীর্ঘ সময়ের জন্য নয়। প্ল্যানচেটের ক্ষেত্রে কতগুলো প্রয়োজনীয় উপকরণ লাগে এ প্রসঙ্গে আগেই আলোচনা করেছি। অনেক ক্ষেত্রে একটি 3 পা বিশিষ্ট টেবিল লাগে। উইজা বোর্ডের কথা বলেছি, সেই বোর্ডে কি লেখা থাকে ABCD থেকে Z পর্যন্ত, 1 থেকে 9 এবং 0 এই সংখ্যা, পেন্সিল, সমস্ত কিছুই বলেছি। এছাড়াও যারা অত্যন্ত পারদর্শী এবং তন্ত্র ক্রিয়ায় সিদ্ধ, তারা মাধ্যমকে অবলম্বন করে আত্মাকে সম্পূর্ণভাবে প্রকট করে তুলতে পারেন, অর্থাৎ সেখানে মিডিয়াম কথা বলে। আর অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যে সেই গলা মাধ্যমের থাকে না, মিডিয়ামের থাকে না, মৃত ব্যক্তির গলা শোনা যায়। ঘরের পরিবেশ সেখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একাগ্রতা বা কনসেন্ট্রেশনের জন্য। ঘরে হালকা আলো জ্বলে, ধূপের ধোঁয়া, প্রজ্বলিত মোমবাতি আর মৃত ব্যক্তির ছবি, আর অবশ্যই 1 গ্লাস জল। তার কারণ যারা প্রেত যোনিপ্রাপ্ত তাদের জল নিবেদন করতে হয়। তর্পণেও তাই মৃত পূর্বপুরুষদের জল দান করা হয়। তাই জল এখানে একটি অপরিহার্য উপকরণ। আরও একটা কথা বলবো,
যে মৃত ব্যক্তি যারা দীর্ঘদিন হলো প্রয়াত হয়েছেন, সেই আত্মীয় স্বজনের মৃত্যুবার্ষিকীতে আমাদের একটা প্রচলন আছে যে নানা খাদ্য সামগ্রী, ভোজ্য সামগ্রী সাজিয়ে দেয়া ছবির সামনে এবং জল। কিন্তু শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে এবং প্রেত তত্ত্ব বলছে যে এই খাদ্য উপকরণ না দেয়াই শ্রেয়, কারণ তাদের সে খাদ্য গ্রহণের শক্তি থাকে না, ফলে তা বেদনাকেই বৃদ্ধি করে। ফলে শুধু জল, ছবিতে মালা এবং ধূপ, এটাই মৃত ব্যক্তির সামনে দেওয়া সঙ্গত। আর প্ল্যানচেটেও, প্রেতচক্রেও তেমনিভাবেই জলের গ্লাস থাকবে। আর যারা এই প্রেতচক্রে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের ভাবনা সংবদ্ধ হতে হবে সেই একই প্রয়াত মানুষের চিন্তায়। এও এক প্রকার ধ্যান বা সম্মোহন। এখানেই শেষ করছি আজকের আলোচনা। আবার আসবো এমনই একটি রোমাঞ্চকর কোনো অতি প্রাকৃত বিষয় নিয়ে, অলৌকিক বিষয় নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, আপনাদের সুচিন্তিত মন্তব্য দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।